আগে কি আর কি স্যার খোলার কোনো চান্স আছে, সেটা আপনারা হয়তো ভালো বলতে পারছেন। বলবো আর ইন এডিশন তাহলে লিখতে পারো যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন। আমার একটা 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 বিষয়বস্তু হবে ইন্ট্রোডাকশন। এই কোর্সটা কিছু ইন্ট্রোডাক্টরি বা ইম্পর্টেন্স কথাবার্তা বলবো। আর ইন এডিশন আমি যে মেইন চ্যাপ্টারটা শুরু করব, তোমাদের কাছে যদি সিলেবাস কারিকুলা থাকে, you can see over there a chapter is entitled with specialized breeding. ওই চ্যাপ্টারটা আমি ডিটেইল পড়াবো। ঠিক আছে? কতজন আসছো তোমরা? 91। আমি ইন্ট্রোডাক্টরি আলোচনা করব 5-10 মিনিট, দেন আমি শুরু করব যে জেনেটিক ডাইভার্সিটি এন্ড ব্রিডিং প্র্যাকটিসেস। জেনেটিক ডাইভার্সিটি বলতে আমরা বুঝি যে সারা বিশ্বে 3 রকম ফার্ম অ্যানিমেলে বা ডোমেস্টিক অ্যানিমেলে বা যে কোনো ক্রিয়েচারে ইনক্লুডিং প্ল্যান্ট, ফিশ, এভরিওয়্যার 3 রকম ডাইভার্সিটি আছে। এক নাম্বার হলো স্পিসিস ডাইভার্সিটি, নাম্বার 2 হলো ব্রিড ডাইভার্সিটি, আর নাম্বার 3 হলো ইকোসিস্টেম ডাইভার্সিটি। 3 রকম ডাইভার্সিটি আছে আমাদের ডোমেস্টিকেটেড লাইভস্টক এবং পোল্ট্রিতে। এমনকি এই জিনিসটা ফিশ বা প্ল্যান্ট সেখানেও এই 3 রকমই মূলত পাওয়া যায়। এই ডাইভার্সিটিটা আমাদের বায়োডাইভার্সিটির ব্রড এর মধ্যে পড়ে, ডোমেইনে পড়ে, এবং ডাইভার্সিটি ইজ বেসিক্যালি অফ 3 টাইপস। নাম্বার 1 ইজ স্পিসিস ডাইভার্সিটি, মানে অনেক রকম স্পিসিস আছে ফার্ম অ্যানিমেল এবং পোল্ট্রিতে, অনেক রকম স্পিসিস আছে, 34টা-35টা কমন স্পিসিস আছে। এই 34টা-35টার মধ্যে 14টা আছে আরো কমন, এবং সেই 14টার মধ্যে আরো 7টা হলো বিগ বিগ 7 বলা হয়, যেমন ক্যাটল, বাফেলো, শিপ, গোট, চিকেন, পিগ, ডাক, হর্স, তারপরে মনে করো যে ক্যামেল, তারপরে ডানকি, তারপরে মনে করো র্যাবিটস। তবে তুমি যদি খেয়াল করো এই স্পিসিস গুলো যে বললাম আমরা, এই স্পিসিস গুলোর মধ্যে এক একটা স্পিসিস কিন্তু এক এক পারপাস এবং ইউটিলিটি ভিন্ন ধর্মী। কাজে এই যে অনেক রকম স্পিসিস আছে সারা ওয়ার্ল্ডে, দিস ইজ কল্ড স্পিসিস ডাইভার্সিটি ইন কেস অফ ফার্ম অ্যানিমেলস। এই স্পিসিস গুলোর মধ্যে তুমি যদি বলো যে পৃথিবীতে গরুর সংখ্যা বেশি নাকি মুরগির সংখ্যা বেশি নাকি ছাগলের সংখ্যা বেশি, ইউ ক্যান ফাইন্ড ইট আউট ফ্রম দ্য গুগল, অথবা তুমি আমাদের ফার্ম অ্যানিমেলের কানেকশনে যে কোনো বইয়ে যাও, ইউ ক্যান ফাইন্ড আউট which species is predominant in terms of number, which species is most used, কোন স্পিসিস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মানুষের ফুড এবং এগ্রিকালচারের জন্য, খাদ্য এবং এগ্রিকালচার অ্যাকমপ্লিশ করার জন্য which species is used most। তোমরা বলতে পারো স্যার বোধহয় মুরগি, কেউ বলতে পারো যে গরু, কেউ বলতে পারো শূকর। আমি যদি আবার আরেক কনটেক্সটে বলি যে কোন স্পিসিসের মাংস সারা পৃথিবীর মানুষ বেশি খায়, উত্তর দিতে পারবা? ধারণা আছে? চিকেন। Pig, sir. Pig. পিগ। Pig, sir. Not chicken. Pig. Pig is the most widely used তোমার স্পিসিস দ্যাট ইজ মানুষ কনজাম্পশনের জন্য ব্যবহার করে, পর্ক। এর কারণটা হলো, আন্ডারলাইং কারণটা হলো আবার পিগ ইটার্স পপুলেশনও, হিউম্যান পপুলেশনও ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি। এবং সেকেন্ড হচ্ছে তোমার চিকেন, ফার্স্ট হচ্ছে তোমার পিগ, সেকেন্ড হচ্ছে চিকেন, থার্ড হচ্ছে তোমার ক্যাটল। আবার তোমরা দেখো যে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে গিয়ে দেখো লামা, আলপাকা, এগুলো হলো তাদের মেইন ফার্ম অ্যানিমাল স্পিসিস, পার্টিকুলারলি তোমার সাউথ আমেরিকাতে, ল্যাটিন আমেরিকাতে। যদি তুমি মরুভূমি দেশে যাও, গিয়ে দেখো তাদের মেইন স্পিসিস হলো ক্যামেল। If you go to Pakistan and India and some Egypt এবং আরো কিছু দেশ যেখানে ড্রাফট পারপাসের জন্য সবচেয়ে ব্যাপক ব্যবহৃত তোমার স্পিসিস হলো তোমার ডাঙ্কি, গাধা। কাজে একইভাবে যদি তুমি কোনো এলাকাতে যাও যেখানে গিয়ে দেখো
হর্স সবচেয়ে তাদের মেইন প্যাট অ্যানিমেল। ইফ ইউ গো টু ইউরোপ, পার্টিকুলারলি মস্কো, ফরমার সোভিয়েত হচ্ছে ডমিনেন্ট স্পিসিস। এইটাকে আমরা এই জন্য বলি যে স্পিসিস কনটেক্সটে বহু রকম স্পিসিস আছে। দেন আসো ব্রিড ডাইভার্সিটি। এক নাম্বার ডাইভার্সিটি বলেছিলাম স্পিসিস, নাম্বার 2 উই আর সেইং ব্রিড ডাইভার্সিটি। ব্রিড ডাইভার্সিটি মানে ব্রিডের ক্ষেত্রে প্রচুর বৈচিত্র্যতা আছে, প্রচুর পার্থক্য আছে। ইফ ইউ টক অ্যাবাউট অনলি ফর ক্যাটল, যদি শুধু ক্যাটলের কথাই বলো, তুমি দেখবে পৃথিবীতে অনেক রকম ক্যাটলের ব্রিড আছে। কতটা ব্রিড আছে সেগুলোর জন্য তুমি ইচ্ছা করলে ম্যাটেরিয়ালে গেলে আমরা খুঁজে বের করতে পারবো এক্সাক্ট সংখ্যা। তাহলে উইদিন এ পার্টিকুলার স্পিসিস, ফর এক্সাম্পল ক্যাটলি গিয়ে দেখো সারা পৃথিবীতে শত শত ব্রিড আছে। কত সংখ্যক ব্রিড আছে আমি ইচ্ছা করলে তোমাদেরকে ম্যাটেরিয়াল প্রোভাইড করতে পারবো, সেগুলো আমার কাছেও আছে। ইন এ ডিফারেন্ট ক্লাস আই ক্যান সেন্ড ইউ দ্যাট টিচিং ম্যাটেরিয়াল, যেটা থেকে তুমি পাবা। এবং এই ক্লাসগুলো আমি তোমার জার্মানিতে তোমার হোয়েনহাইম ইউনিভার্সিটিতে মাস্টার্স কোর্স আমি পড়াই, কাজে সেখানকার একটা ম্যাটেরিয়াল আছে, আমি তোমাদেরকে প্রোভাইড করবো, লিংকে পাঠিয়ে দেবো। কাজে আমরা ব্রিডের ক্ষেত্রে প্রচুর ডাইভার্সিটি আছে। দেন আসো 3 নাম্বার, ইকোসিস্টেম ডাইভার্সিটি। ইকোসিস্টেম কাকে বলা হয়? যেই সিস্টেমে ইকোলজিক্যাল বিইংসরা ইনহেবিট করে। যেমন তুমি যদি বাংলাদেশের মধ্যে ইকোসিস্টেম কেমন তুমি যদি আইডেন্টিফাই করতে চাও বা ভাবতে চাও, যেই এনভায়রনমেন্টের ক্ষেত্রে 1 নাম্বার হলো তাদের জিওগ্রাফিক্যাল লোকেশন। সেই লোকেশনের মনে করো টোপোগ্রাফি, ওয়াটার বডি, হিউমিডিটি, রেইনফল, টেম্পারেচার, সেগুলো মিলে যে স্পেসিফিক ভেজিটেশন সৃষ্টি হয়, সেই ভেজিটেশনে এক এক রকম স্পেসিফিক ইকোসিস্টেম বা ইকো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। ফর এক্সাম্পল, তুমি যদি অ্যারাবিয়ান কান্ট্রিগুলোর ইকো এনভায়রনমেন্ট দেখো, সেখানে মরুভূমি, দিনের বেলা তাপমাত্রা তোমার অনেক উপরে উঠে যায়, 48-50 পর্যন্ত চলে যায়। বাট রাত্রিবেলা আবার দেখো সন্ধ্যা থেকে অতি দ্রুত ঠান্ডা হইতে থাকে, রাত্রে আবার শীত পড়ে যায়। ইফ ইউ গো টু ইউরোপ, ইউ সি ইন ইউরোপ কিন্তু এই মুহূর্তে তোমার বাংলাদেশে এখন টেম্পারেচার মনে করো 26, 28, 30 বা 32, বাট ইন ইউরোপ নাও ইট ইজ স্টিল উইন্টার। মার্চের শুরু মানে স্টিল স্ট্রং উইন্টার। ইফ ইউ গো টু নর্থ আমেরিকা, স্টিল উইন্টার। বাট ইফ ইউ গো টু মনে করো মালয়েশিয়া, সারা বছর তাপমাত্রা গিয়ে দেখো কাছাকাছি। ইফ ইউ গো টু আমাদের পাশের দেশে ইন্ডিয়া, ইফ ইউ গো টু গুজরাট, গিয়ে দেখো ইতিমধ্যে ওখানে প্রচন্ড গরম। ইফ ইউ গো টু বেলুচিস্তান, কাজী একইভাবে তুমি যদি নেপাল যাও এখন, একইভাবে যদি তুমি ভুটান যাও এখন, সারা পৃথিবীর যে কোনো সময়, পৃথিবীর যে কোনো জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গার এই ইকো এনভায়রনমেন্ট ডিফারেন্ট। এবং সেই ইকো এনভায়রনমেন্টের উপর ভিত্তি করে তুমি কান্ট্রিগুলোকে এবং উইদিন কান্ট্রি ডিফারেন্ট এরিয়াগুলোকে আবার স্প্লিট করা যায়। এই ধরনের যে বৈচিত্র্যতা, দিস কাইন্ড অফ ডাইভার্সিটি ইজ কল্ড ইকোসিস্টেম ডাইভার্সিটি। আবার যদি তুমি আমাদের দেশের মধ্যে দেখো, ইফ ইউ গো টু হিল ট্রেকস, খাগড়াছড়ি, বান্দরবন, তুমি যাও ওইখানে গিয়ে দেখো মানুষের ইকোসিস্টেম ডিফারেন্ট। তাদের ওইখানকার মানুষের ইভেন তারা পাহাড়ের স্টিপি ল্যান্ডে চলাচল করতে হয়, ওদের গিয়ে দেখো তাদের স্ট্রেচার, হাত পা সবকিছুই পাহাড়ের জন্য উপযোগী করে তৈরি। সো দিস আর কল্ড অ্যাকচুয়ালি ইকোসিস্টেম ডাইভার্সিটি। এবং সেই ডাইভার্সিটির উপর ভিত্তি করেই কিন্তু আবার কোন এনভায়রনমেন্টে কোন স্পিসিস, আবার কোন স্পিসিসের আন্ডারে কোন ব্রিড পৃথিবীতে কোন জায়গায় ইভলভ হয়েছে এবং ইনহেবিট করতেছে, এবং ওই এনভায়রনমেন্টের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট, এই জিনিসগুলো প্রকৃতি এবং নেচার এগুলো ঠিক করে দিয়েছে। ফর এক্সাম্পল, তুমি যদি বলো, ফর এক্সাম্পল এস্কিমোরা যেখানে বসবাস করে, সেই এস্কিমোদের বসবাসের জায়গাতেও কিন্তু তুমি গিয়ে দেখো সেখানে তাপমাত্রা কত বেশি, সেখানে তোমার ওইখানকার ক্রিয়েচার গুলো ভিন্ন। ওইখানে এক ধরনের গরু আছে যেটা -60 ডিগ্রি তাপমাত্রাতে পর্যন্ত পারফর্ম করতেছে। সো সবকিছু মিলিয়ে আমাদের এই ডাইভার্সিটিটা ক্রিয়েট হয়। এবং এই ডাইভার্সিটি কিন্তু তোমার বিউটি অফ দ্য নেচার। এবং ব্রিডিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের মনে আছে যে ভেরিয়েশনকে বলা হয় ব্রিডারদের কাজকর্মে র মেটেরিয়াল, তাই নয় কি? জি স্যার। ব্রিডারদেরকে
কাজকর্মে র ম্যাটেরিয়াল বলা হয় ভেরিয়েশন। এই ভেরিয়েশন যদি না থাকতো তাহলে ব্রিডাররা কিন্তু ভালো এবং মন্দ আলাদা করতে পারতো না, এবং ভালোর সাথে ভালো ব্যবহার করে তারা আরো ভালো জিনিস সৃষ্টি করতে পারতো না। ফর এক্সাম্পল দেখো, আমরা জানি সারা পৃথিবীতে নামকরা দুধের জাত হচ্ছে হলস্টেইন ফ্রিশিয়ান। তারা অনেক বেশি দুধ দেয়, এবং এই হলস্টেইন ফ্রিশিয়ানের মিল্ক ইল্ডের ভেরিয়েশনটাই কিন্তু আমরা ইউজ করে সারা ওয়ার্ল্ডে আবার ক্রসব্রেড তৈরি করে টু ক্রিয়েট মোর প্রোডাক্টিভ ক্রসব্রেড, যেটা টু মিট দ্য ডিমান্ড অফ দ্য পিপল উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম। কাজী ভেরিয়েশনে, এই জন্য ভেরিয়েশনকে বলা হয় র ম্যাটেরিয়াল। এবং এই ভেরিয়েশন বা ডাইভার্সিটি, ইট ইজ দ্য বিউটি অফ দ্য নেচার, এবং ইট ইজ দ্য এসেনশিয়াল এলিমেন্ট অফ দ্য নেচার। সবাই যদি একরকম হতো, সব জায়গায় প্রকৃতি একরকম হতো, সব জায়গায় যদি একই রকম জিনিস বসবাস করতো, তাহলে কিন্তু হয়তো আর ডেভেলপমেন্টের অপরচুনিটিটা সীমিত হয়ে যেত। যার জন্যই এখন এই যে ডাইভার্সিটি, এখন থেকে 2000 বছর আগে ওয়ার্ল্ডে যে ডাইভার্সিটি ছিল প্রাণীকুলের বা আমাদের ডোমেস্টিকেটেড ফার্ম অ্যানিমালসের, এখন কিন্তু ধীরে ধীরে সেই ডাইভার্সিটি, তোমার অনেক ডাইভার্সিটি হয়ে যাচ্ছে, ডিপ্লিট হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। সেই কমে যাচ্ছে কেন? সেগুলোর জন্য অনেক কারণ আছে। সেই কারণগুলো আমরা বলেছিলাম যে যে এই ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্স গুলো ক্রমে ক্রমে বিভিন্ন ব্রিড এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, তোমরা শুনে থাকবে যে ডাইনোসর, একসময় ডাইনোসর ছিল, এখন কি ডাইনোসর আছে কোথাও? না স্যার, তুমি জানো কেমনে নাই? এটা তো বিলুপ্ত হয়ে গেছে, এক্সটিং। ওকে, বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশে একসময় গাধা ছিল, গাধা। একসময় গাধা ছিল ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে, রংপুরের বিভিন্ন অঞ্চলে, কিশোরগঞ্জের বিভিন্ন অঞ্চলে গাধা ছিল, গাধা ব্যবহার করা হতো। গাধা আস্তে আস্তে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এটা কি তুমি জানো? না স্যার। বাংলাদেশে একসময় শকুন ছিল, প্রচুর শকুন দেখা যেত, বালচার। বুঝতে পারছো? এখন কি বাংলাদেশে বালচার দেখা যায়? আমরা যেখানে যাই সেখানে শকুন চোখে পড়ে? না স্যার। শকুন, আগে একটা গরু মারা গেলে সমানে উইদিন হাফ এন আওয়ার তোমার শকুন এসে ভরে যেত, এবং শকুনরা ওই লাশটা নিয়ে কারাকারি করত। বুঝতে পারছো? এখন কিন্তু শকুন দেখা যায় না। শকুনও আমাদের বাংলাদেশের ইকো এনভায়রনমেন্ট থেকে তোমার হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, আর দেখা যায় না, এক্সটিংক্ট হয়ে গেছে। আবার কিছু কিছু জিনিস আছে এক্সটিংক্ট হয় না, কিন্তু সংখ্যায় এত কমে গেছে যে এরা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। এই ডোমেস্টিকেটেড ফার্ম অ্যানিমেলস এর লাইভস্টক এবং পোল্ট্রির বিভিন্ন ব্রিড, বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন স্ট্রেইন, বিভিন্ন লাইন অথবা বিভিন্ন ল্যান্ড রেস এরকম ভাবে হারিয়ে গিয়েছে। এবং এই হারিয়ে যাওয়ার পিছনে বিভিন্ন রকম কারণ আছে, যেগুলো স্যাররা পড়াচ্ছে তোমাদের, কজেস অফ লস অফ জেনেটিক রিসোর্সেস, এবং সেগুলো কমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এগুলোর কারণ আছে, ইকোসিস্টেম চেঞ্জ হচ্ছে, মানুষ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যাচ্ছে, ফরেস্ট্রি ধ্বংস হচ্ছে। আগের দিনে প্রচুর ব্যাঙ দেখা যেত বর্ষাকালে, যখনই বৃষ্টি হতো, বৃষ্টির পরে ব্যাঙ চতুর্দিকে গ্রাম অঞ্চলে। মানে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে কি পরিমাণ ব্যাঙ ছিল আগে কল্পনা করা যেত না। আমরা যখন 70-এর দশকে এখানে ইউনিভার্সিটিতে এসেছি, যখন ইউনিভার্সিটি ফ্যাকাল্টি থেকে ক্লাস করে হলে যেতাম, রাস্তায় ব্যাঙের শব্দে রীতিমতো কান জ্বালাপালা করতো। সে তুলনায় তো তোমরা এখন ব্যাঙ দেখোই না। ওগুলো কোথায় গেল? সব হারিয়ে গেছে। এবং হারিয়ে যাওয়ার পিছনে অনেক কারণ তোমরা শুনে থাকবে, যে ফসলের মাঠে ইনসেকটিসাইড, পোকামাকড়, ইকোবেস ধ্বংস হয়ে গেছে। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ফাইন্ড আউট হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড। সেই জিনিসগুলো তোমাদের স্যার পড়াচ্ছে, আই এম শিওর। এবং তাহলে এই যে হারিয়ে যাচ্ছে কোন জিনিস, যে জিনিসগুলো খুবই ভালো ছিল, ফর এক্সাম্পল আমাদের দেশের এই যে রেড চিটাগাং ক্যাটল ব্রিড, মুন্সিগঞ্জের ক্যাটল, নর্থ বেঙ্গল গ্রে ক্যাটল, এট দ্য সেম টাইম পাবনার ক্যাটল, অল দিজ আর রিয়েলি অন দ্য ভার্জ অফ মানে ডিকে, অথবা সেগুলো দিনে দিনে কমে যাচ্ছে। কিন্তু এই কমে গেলে তোমরা এটা জানো নিশ্চয়ই, প্রকৃতিতে যে কোনো এনভায়রনমেন্টে যে জিনিসটা ডারউইনের এভোলিউশনারি প্রসেসে ইভলভ হয়,
সেটা সেই জায়গার জন্য বিফিটিং বা অ্যাপ্রোপ্রিয়েট, যার জন্য সেটা নেচার সেখানে এটাকে ইভলভ করেছে থ্রু দ্য প্রসেস অফ ন্যাচারাল সিলেকশন, যেখানে ডারউইনের যে মতবাদ আছে সেটার উপর ভিত্তি করে এই জিনিসটা হয়েছে। কিন্তু আমাদের সেই জিনিসগুলো হারিয়ে যাওয়াতে আমরা কিন্তু একটা মিনিট, আমি একটা টেলিফোন ধরে নিই। হ্যাঁ প্রফেসর আমিন, হ্যাঁ বলো প্রফেসর আমিন। ভাই আমরা তাহলে লেটাস আমরা শেয়ার স্ক্রিন করি। তাহলে আমরা বলতে চাচ্ছি যে না, এখানে আমি আঙ্গুল ব্যবহার করতে পারবো না, কাজে এটা স্টপ শেয়ারিং। আমি বাসায় ক্লাস নিলে আঙ্গুল ব্যবহার করতে পারি, এখানে এটা টাচ না, স্ক্রিন টাচ না। এনিওয়ে, তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে এই জিনিসগুলো যে কি কারণে এই জেনেটিক রিসোর্স গুলো হারিয়ে যাচ্ছে এবং হারিয়ে যাওয়ার পরে সর্বশেষ যেটা কনক্লুশন, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাদেরকে কনজার্ভ করতে হবে এবং তাদেরকে আরো বেশি এক্সপান্ড করতে হবে, তাদেরকে হিউম্যান ইউজের জন্য, ফার্মিং এর জন্য, ফুড প্রোডাকশনের জন্য, এগ্রিকালচারের জন্য, মানুষের ব্যবহারের জন্য তাদেরকে আমাদের আরো বেশি ডেভেলপ করতে হবে, যেটাকে আমরা বলি কনজারভেশন থ্রু ইউটিলাইজেশন। সেই কাজগুলো করতে হবে, যার জন্যই এই যে সারা পৃথিবীতে যে ডাইভার্সিটি আছে সেই ডাইভার্সিটি গুলোকে কিভাবে ব্যবহার করলে, কোন ব্রিডিং প্র্যাকটিসের মাধ্যমে আমরা তাদেরকে কনজার্ভ করতে পারি, তাদেরকে আরো ইমপ্রুভ করতে পারি, তাদেরকে ডেভেলপ করতে পারি, তাদেরকে মানুষের জন্য কাজে লাগাতে পারি, দ্যাট ইজ দ্য মেইন থিম অফ দিস কোর্স এবিজি 321। সেটা হলো মূল স্পিরিট অথবা মূল লক্ষ্য। সেই লক্ষ্যে তোমরা এই কোর্সটা পড়তেছো। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা তাহলে শুরু করব যে এই কোর্সটা যেটুকু আলোচনা করিয়েছেন স্যাররা, এবং সেটারই বিভিন্ন ব্রিডিং প্র্যাকটিস, কোন স্যার আলোচনা করেছেন ইন ব্রিডিং, কোন স্যার আউট ব্রিডিং। আমি আজকে শুরু করব স্পেশালাইজড ব্রিডিং। এগুলোকে ডেভেলপ এবং ইমপ্রুভ করার জন্য যেই জাতীয় নলেজ প্রয়োজন, যেই জাতীয় টেকনিক প্রয়োজন, যেই জাতীয় প্রসিডিউর প্রয়োজন, যেই জাতীয় সিস্টেম প্রয়োজন একটা দেশে, আমরা প্রথম বলবো ইন জেনারেল গ্লোবাল, বাট দ্বিতীয় এসে আমরা এই আমাদের দেশের কনটেক্সটের অ্যাপ্লাইড জিনিসগুলো আমরা অলওয়েজ আলোচনা করব। সেই দৃষ্টিকোণ থেকে উইল বিগিন দ্য চ্যাপ্টার ইন মাই কামিং লেকচার্স। সেখানে চ্যাপ্টারের নামটা হচ্ছে আমাদের স্পেশালাইজড ব্রিডিং, এবং সেই স্পেশালাইজড ব্রিডিং চ্যাপ্টারের মধ্যেই আমরা যেটা করব সেটা হলো specialized specialized breeding। সরি, আমার হাতের লেখা এখানে অবস্থা খারাপ, এখানে মাউস ব্যবহার করে পারা যায় না, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। স্পেশালাইজড ব্রিডিং চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের যে কন্টেন্টস গুলো সেখানে আছে সিলেকশন এন্ড ব্রিডিং পলিসিস এন্ড প্ল্যানস ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ বিভিন্ন স্পিসিস। সিলেকশন এন্ড ব্রিডিং পলিসিস এন্ড প্ল্যানস, তাহলে এখানে দুইটা কথা এসে যায়। একটা হলো তোমার ওকে selection and breeding policies and plans। তাহলে এখানে দেখো আমরা যে জিনিসটা আলোচনা করব এখন, প্ল্যানস, সিলেকশন এবং ব্রিডিং। তোমাদের মনে আছে কিনা ইন আওয়ার প্রিন্সিপলস অফ অ্যানিমাল ব্রিডিং এ আমরা বাই দ্য বাই আলোচনায় এসেছিল কিনা, ডেফিনেটলি এসেছে। দেয়ার আর টু মেইন টুলস, মনে আছে তোমাদের? টু মেইন টুলস in the hands of animal breeders
আর কি নাম্বার 1 সিলেকশন আর মিটিং সিলেকশন অফ সুপিরিয়র ব্রিডিং অ্যানিমালস সংক্ষেপে শুধু আমরা সিলেকশন বলি সুপিরিয়র ব্রিডিং স্টক ব্রিডিং অ্যানিমালস অথবা স্টক যেটি বলো both males and females, and number 2 breeding or mating the selected animals to produce good future generation. এই দুইটা হলো লাইভস্টক ব্রিডারদের মূল কাজ, টু মেইন টুলস ইন দ্য হ্যান্ডস অফ লাইভস্টক ব্রিডার। এই জিনিসটা তোমরা ইতিমধ্যে জানো। আমার লেখা কি স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাও? জি স্যার ওকে, তাহলে সিলেকশন এন্ড ব্রিডিং পলিসিস এন্ড প্ল্যানস, এটা হলো আমরা চ্যাপ্টার শুরু করলাম। এই চ্যাপ্টার শুরু করতে গিয়ে তোমরা দেখো এখানে দুইটা জিনিস, সিলেকশন এন্ড ব্রিডিং, এই দুটো হলো আমাদের একদম মূল জিনিস, সিলেকশন এন্ড ব্রিডিং। আর এটার সাথে যে এই যে আমাদের পলিসিস এন্ড প্ল্যানস, এই দুইটা জিনিস নিয়ে আমি আলোচনা শুরু করব। প্রথম যে সিলেকশন এবং ব্রিডিং এর পলিসি কি এবং প্ল্যান কি, পলিসি কাকে বলে, পলিসি কিভাবে করতে হয়, বাংলাদেশের এক্সিস্টিং লাইভস্টক ব্রিডিং পলিসি কি যেটা আমাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভ, এবং সেখানে কি কি প্ল্যান করে আগাইতে হয়, প্ল্যান করার জন্য কি কি জিনিস বিবেচনায় নিতে হয়, সেই বাস্তব জিনিসগুলো আমরা আলোচনা শুরু করব। তার আগে আমরা একটু রিভিউ করে আসি গত সেমিস্টারের ক্লাস যে ইয়েস অ্যানিমাল ব্রিডারদের হাতে দুইটা মূল হাতিয়ার থাকে, একটা হলো সিলেকশন অফ সুপিরিয়র ব্রিডিং অ্যানিমালস, এবং এই সিলেকশন অফ সুপিরিয়র ব্রিডিং অ্যানিমালস করতে হলেই তাদের অনেক কিছু হেল্প নিতে হয়, অনেক কিছু দেখতে হয়, এবং সবকিছুর মূলে হলো রেকর্ড, ইনফরমেশন ইজ পাওয়ার। আর 2 নম্বর হলো যে অ্যানিমাল গুলোকে আমরা সিলেক্ট করে ফেলবো, সেই সিলেক্টেড অ্যানিমাল গুলোকে আমরা তখন স্ট্র্যাটেজিক ওয়েতে মেটিং করাই বা ব্রিডিং করাই, এবং সেই অ্যানিমাল গুলো সুন্দরভাবে মেটিং করলে দেন উই প্রডিউস গুড ফিউচার জেনারেশন, যে গুড ফিউচার জেনারেশন আমাদেরকে বেশি প্রোডাক্টিভিটি দিবে। তোমরা কিছু বলবে? এই ছেলেমেয়েরা একটা মিনিট তোমরা একটু থাকো, লম্বা আলাপ না। এই যে দুইটা মেইন হাতিয়ার আছে, এই দুইটা মেইন হাতিয়ার ব্যবহার করতে গেলে আমাদের অনেক রকম কনসিডারেশন আছে। সেই কনসিডারেশনের মধ্যে আমাদের একটা হলো ব্রিডিং পলিসি, একটা হলো ব্রিডিং প্ল্যানস, ক্লিয়ার অল ড্রয়িংস। তাহলে আমাদের প্রথম হলো ব্রিডিং পলিসি। ব্রিডিং পলিসি কাকে বলে সেটা আমাদের জানতে হবে, এবং একইভাবে আমাদের জানতে হবে ব্রিডিং প্ল্যান। পলিসি শব্দের অর্থ হলো কি বলো? পলিসি শব্দের বাংলা অর্থ কি? নীতি। কথা বলো না কেন, তোমরা কি নাই নাকি আমার ছেলে মেয়েরা? জি স্যার আছি আমরা প্রথমে আলোচনা শুরু করি ব্রিডিং পলিসি। পলিসি কাকে বলা হয়? পলিসি বলা হয় এ সেট অফ রুলস অথবা গাইডলাইন্স, যে কোনো জিনিসের ক্ষেত্রে এখানে আমাদের যে জিনিসটা আছে সবার উপরে হলো পলিসি, তারপর হলো প্ল্যান, তারপর হলো প্রোগ্রাম, তারপর হলো প্রজেক্ট। 4টা পিপিপি বলি আমরা, সরি বানানটা পলিসি ভুল হয়ে গেছে, পলিসি, প্ল্যান, প্রোগ্রাম এন্ড প্রজেক্ট। এই 4টা বিষয় আছে, এটাকে আমরা বলি সংক্ষেপে বলি 4Ps। মনে রাখতে হবে এই 4টা জিনিসের মধ্যে আমাদেরকে পার্থক্য বুঝতে হবে, এবং সেই পার্থক্য বোঝানোর জন্যই আমরা লাইভস্টকের স্পেসিফিক ক্ষেত্রে আলোচনা করব। তাহলে এবং এই কনটেক্সটে আলোচনা করতে গেলেই আমরা পলিসি কাকে বলে, যদি আমরা পলিসিটা প্রথম পরিষ্কার করতে চাই, লেট আস সে পলিসি কাকে বলে। পলিসি হলো যে এ সেট অফ গাইডলাইন্স অথবা রুলস অথবা সিস্টেমস অথবা নর্মস টু ফলো টু অ্যাচিভ সামথিং। কোনো কিছু অর্জন করতে হলে যে এতে এ সেট অফ রুলস অথবা এ সেট অফ কোহেরেন্ট অ্যাক্টিভিটিস অথবা এ সেট অফ গাইডলাইন্স, যেটা ফলো করলে আমাদের জিনিসগুলো আমরা অর্জন করতে পারবো, তাদেরকে একসাথে বলা হয় পলিসি। ফর এক্সাম্পল
রাষ্ট্রের যদি পলিসি হয় যে করোনার সময় মানুষের জীবন সেভ করবে এবং এই করোনার সময় মানুষের বা ছাত্রছাত্রীদের জীবন রক্ষা করবে, এটা হলো গভর্নমেন্টের 1 নাম্বার পলিসি। মানে এটা হলো গভর্নমেন্টের লক্ষ্য এবং উদ্দেশ্য। কাজে এই কাজটা করতে হইলে গভর্নমেন্টকে এক ধরনের পলিসি করতে হয়। সেই পলিসি, তাহলে আমরা পলিসি ফর সেভিং পিপলস লাইফ, policy for improving farm animals through breeding, policy for improving the education level of a people of the peoples of a country. For example, আমি যদি উদাহরণ দেই, বাংলাদেশে এখন নারী শিক্ষার একটা বিপ্লব ঘটে গেছে, তোমরা জানো। এখন থেকে 50 বছরের আগের তুলনায় 50 বছর আগে আমরা যখন এখন থেকে 40 বছর আগে 42 বছর আগে ইউনিভার্সিটিতে প্রথম এসেছিলাম, 44 বছর আগে প্রথম এসেছিলাম, তখন এই ইউনিভার্সিটিতে আমি তোমাদেরকে স্পেসিফিক উদাহরণ দেই যে নারী শিক্ষার পলিসি নিয়েছিল গভর্নমেন্ট 1991 সনে বা 91 সনে। প্রথম বাংলাদেশের প্রথম পলিসি হলো যে মায়ের জাতিকে এডুকেটেড করতে হবে, দ্য উইমেন্স হ্যাভ টু বি এডুকেটেড ইন এ মোর হায়ার রেট। একটা জাতিকে উন্নত করতে হলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে। দ্যাট পলিসি ওয়াজ ফার্স্ট টেকেন বাই গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইন 1991। এবং সেই পলিসির সুফলে কিন্তু এখন আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যারা আমরা পুরাতন মানুষ। যার উদাহরণ হিসাবে আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, ইন 1977 আমাদের ইউনিভার্সিটিতে আমরা যখন 500 ছেলে মেয়ে ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ারে, লাইক ইউ, তোমরা যেটা ভর্তি হলো 2018 বা 19-এ, তখন আমাদের সময় সারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ভর্তি হয়েছিল 5-6টা ফ্যাকাল্টিতে মিলে সর্বমোট তোমার 25 জনের মতো, সর্বমোট 25 জন আউট অফ 500। সেই 25 জনের মধ্যে আবার জেটে সব মিলে আমরা থেকেছিলাম সর্বমোট 12 জনের মতো, 13 জনের মতো, আর 12 জনই চলে গিয়েছিল মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জায়গায়। তাহলে দেখো আমি যেটা দিয়ে বোঝাতে চাচ্ছি। আর এখন তোমরা 2018 সনে 19 সনে যারা ভর্তি হচ্ছ, 1000 বা 1200 ছেলে মেয়ের মধ্যে মেয়ে ভর্তি হয় নিয়ারলি 50%। Definitely it is the milestone impact. You can see the policy of women education has actually achieved in a country like Bangladesh. Similarly, বাংলাদেশের লাইভস্টকের সেক্টরও যদি ব্রিডিং পলিসি বলতে আমরা কি বুঝি, যেই ব্রিডিং এর যেই রকম স্টেপ নিলে বা যেই রকম গাইডলাইন ফলো করলে বা যেই রকম ব্যবস্থা দিয়ে সরকার হাতে নিলে আমরা সার্টেন সময় পরে প্রভূত উন্নতি দেখব ব্রিডিং ফিল্ডে লাইভস্টকে, সেই জিনিসটাকে বলি আমরা লাইভস্টক ব্রিডিং পলিসি। একটা মিনিট, আমার একটা টেলিফোন আসছে, আমি একটু ধরে নিই প্লিজ। হ্যাঁ, হ্যালো। পলিসি এমন একটা জিনিস, যে জিনিসটা হলো একটা সেট অফ গাইডলাইন্স অথবা রুলস, যেটা যখন একটা সেক্টরিয়াল ডেভেলপমেন্টের জন্য করা হয়। আমাদের ক্ষেত্রে ব্রিডিং পলিসি মানে হলো তাহলে বাংলাদেশের লাইভস্টক ব্রিডিং পলিসি, বা পৃথিবীতে লাইভস্টক ব্রিডিং পলিসি বলতে কি বোঝায়, এটা কিভাবে করা হয় এবং সারা ওয়ার্ল্ডে এই ব্রিডিং পলিসি মাধ্যমে কিভাবে লাইভস্টকের ব্রিড বা জেনেটিক ডেভেলপমেন্ট করে, সেই জিনিসটাকে বলি আমরা ব্রিডিং পলিসি। এবং বাংলাদেশের ব্রিডিং পলিসিগুলো আমি তোমাদের টোটাল ম্যাটেরিয়ালটা মেইল করে দিব, অথবা ইউ ক্যান গো টু দ্য ওয়েবসাইট অফ দ্য মিনিস্ট্রি অফ লাইভস্টক অ্যান্ড ফিশারিজ। সেখানে গিয়ে, অথবা আরো সহজভাবে যদি আমি বলি, ইউ ক্যান গো টু, আমি এটা লিখে দিই, তোমরা ইয়েতে যাও, ন্যাশনাল লাইভস্টক ডেভেলপ পলিসি অফ বাংলাদেশ, এবং এটা 2007। এটা দিয়ে যদি তুমি গুগলে সার্চ করো, তুমি সাথে সাথে ন্যাশনাল লাইভস্টক NLDP বলা হয় সংক্ষেপে, এটা দিয়ে সার্চ দিলে তুমি পেয়ে যাবা আমাদের ন্যাশনাল লাইভস্টক ডেভেলপমেন্ট পলিসি। বিশেষ করে এটার মধ্যে ব্রিডিং আছে, অন্য সমস্ত জিনিস আছে, এটা দিয়ে তুমি গুগল সার্চ করলে পেয়ে যাবে।
তাহলে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে তোমার এই ব্রিডিং পলিসির ফ্রুটটা হলো যে আমরা যদি ভালো ব্রিডিং পলিসি নিতে পারি তাহলে দেখা যাবে লাইভস্টকের ব্রিডিং সেক্টরগুলোতে ক্রমে ক্রমে তোমার আমাদের যেই ব্রিডগুলো বা যেই ম্যাটেরিয়ালগুলো রিস্কে আছে, এক্সটিংক্ট হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে বা মানুষ আর পায় না খুঁজে, আমাদের আমরা যেমন বলি ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশের সোনালী আঁশ পাট, পাট ছিল আমাদের ঐতিহ্য। সেই পাটের টোটাল জিনিসটা কিন্তু দিনে দিনে ক্ষয় হয়ে আমরা মানে নিচে নেমে যাচ্ছি। সিমিলারলি এক সময় আমাদের দেশে অনেক নদী পানি ছিল এবং বাংলাদেশকে বলাই হতো তোমার নদীমাতৃক দেশ। এখন কিন্তু নদীগুলো আছে, নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, পানি নেই, কাজী সেখানে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। কাজী এই নদী রক্ষা পলিসি সিমিলারলি যদি বলতাম আমরা গোল্ডেন জুট ডেভেলপমেন্ট পলিসি যদি হাতে থাকতো এবং ঠিক মতো বাস্তবায়ন হইতো তাহলে কিন্তু হারিয়ে যেত না, সেগুলো ক্রমে ক্রমে তোমার উন্নতির দিকে যেত। কাজে যখন কোনো একটা জিনিসের ডেভেলপমেন্টের জন্য সঠিক পলিসি হাতে নেওয়া হয় তখন সেই জিনিসটা নেগেটিভ দিকে যায় না, বরঞ্চ স্লো অ্যান্ড স্টেডি পজিটিভ দিকে যায়। সেইটা হলো যে কোনো একটা পলিসির মূল লক্ষ্য। সেই জিনিসটাকে সামনে রেখে আমরা আলোচনা করব এবং আগামী ক্লাসে এবং বিফোর দ্য ক্লাস আমি তোমাদের পলিসি পেপারটাকেও ফরওয়ার্ড করে দিয়ে দিব। আর ইন এডিশন আমি যে কিওয়ার্ড দিলাম তোমাকে ন্যাশনাল লাইভস্টক ডেভেলপমেন্ট পলিসি, সেই জিনিসটা ম্যাটেরিয়াল কোথায় পাবা, লেট মি গো থ্রু, আমি তোমাদের এখনই বের করে দিতে পারি কিনা দেখি। ইমেইলে এখনই দিয়ে দিই লিঙ্কটা। ন্যাশনাল লাইভস্টক পলিসি অফ বাংলাদেশ। আমি কি গত গত সেমিস্টারে তোমাদের এই রেফারেন্সটা দিয়েছিলাম? স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে।